তো আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি সাকিব খানের তুফান নিয়ে। বিশ্বাস করো, এই মুভিটার মতো বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মুভি বানাইতে পারে নাই, এটা আমি তোমাদের সাথে বাজি রেখে বলতে পারবো। তো মুভির শুরুতে দেখানো হয় আমাদের মেইন লিড শাকিব খানকে, বলতে গেলে তুফান, যে কিনা একটা বড় পার্টিতে অংশগ্রহণ করে। সেখানে অনেকেই তাকে অপমান করতে থাকে, সেটা সে সহ্য না করতে পেরে সে পার্টি থেকে বেরিয়ে যায়। গাড়ি থেকে একটা মেশিন গান তুলে আনি তাদেরকে থরথর করে মেরে ফেলে। এরপরে সে তার মনের শান্তিতে ধূমপান করতে থাকে। তারপরে আমরা দেখতে পাই ও আসলে স্বপ্ন দেখতেছে। এরপরই বাংলা সিনেমার মতো গান এবং নাচানাচি শুরু হয়ে যায়। দেখানো হয় সিনেমার নায়িকাকে, যে কিনা সিনেমার নায়ককে কাপড় সিলেক্ট করতে সাহায্য করছিল, যাকে আমরা কমেডিয়ান হিসাবে বলতে পারি। তার কারণ সে একটি সিনেমার শুটিং এর নায়ক। তার এখানে কোনো লাল রং পছন্দ না, কিন্তু তার কোটই লাল, সেটা নিয়ে অনেকের চিন্তা। আসলে সে এখানে একটি সিনেমার হিরো। তো এখন আমাদের শান্তকে দেখানো হয়, যে কিনা চলে আসছে শুটিং স্পটে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। সে এখানে ডান্স করতে গেলে হিরো তাকে দেখে ফেলে এবং তাকে বের করে দিতে বলে, তার কারণ তার চেহারা হিরোর থেকে বেশি সুন্দর। কি ভাই, তো এইসব দেখে জুলি আসলে একটু কষ্ট পায় এবং তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং তার সাথেই শান্ত বলে উঠে, আপনার তো অনেক চেনা জানা আছে, আপনি কষ্ট করে যদি আমাকে একটু সাহায্য করতে পারেন, আমাকে একটা চান্স দিয়ে তো দেখুন, আমি দেখিয়ে দিই। এবার এইসব শুনে জুলি রাজি হয়ে যায় এবং বলে পরের দিন আসতে। এবার রাতে তার এলাকাবাসীকে সে মিথ্যা গল্প শোনাতে শুরু করে, যা আমাদের না শুনলেও চলবে। তার কারণ সে তার পরের দিনই চলে যায় অডিশনে, যেখানে অনেক মানুষই আসে, কিন্তু কেউ সিলেক্ট না হলেও ও সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হলেও তার মনটা অনেক খারাপ থাকে, তখন তাকে উল্টো পাল্টো রোল দিয়ে তার মনটা পুরোই খারাপ করে দেয়। কিন্তু এখানে জুলি বলে উঠে, দেখবা তুমি একদিন অনেক বড় হতে পারো, যা শুনে শান্তর মনটা একটু ভালো হয়ে ওঠে। এবার তারা চলে আসে একটি শুটিং স্পটে, যেখানে শুটিং হচ্ছিল এবং তারা গুন্ডা আর হিরোর মাঝখানে কথা কাটাকাটিতে হঠাৎ করে জুলি ওখানে সবাইকে শান্ত করতে গেলে জুলিকেই ধরে তারা ঝামেলা পাকানো শুরু করে, যা দেখে শান্ত এবার শান্ত হয়ে থাকতে পারে না। সে এখানে উত্তম দুত্তম মারামারি শুরু করে দেয়, যেখানে হঠাৎ করে শান্ত পানিতে পড়ে যায়। সে পানি থেকে উঠতেই গুন্ডারা তাকে দেখে ভয়ে পালায়। এখানে ভয় কেন পালায় সেটা আমরা পরে জানতে পারবো। তারপরের সিনে আমরা দেখতে পাই জুলি এবং শান্ত গল্প করছিল, এমন টাইমে হঠাৎ করে দেখে তার পাশের বয়সের বৌদি প্রেগনেন্ট অবস্থায় অনেকটা কষ্ট পাচ্ছে, যে কারণে তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে জানা যায় তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন, যা দেখে সে মসজিদে অ্যানাউন্স করে এবং সবাইকে ডাক দেয়, যারা ও নেগেটিভ রক্তের তারা সবাই চলে সাহায্য করার জন্য, যার ফলে বৌদি বেঁচে যায়। বৌদির সন্তানকে দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এর মাঝে চলে আসে একজন প্রডিউসার, যে কিনাও তাকে অত্যন্ত পছন্দ করে বসে। তার এই ভালো মানসিকতা দেখে শান্ত এবং জুলি অনেক খুশি হয়। দেখানো হয় সিনেমার আরেকটি নায়িকাকে, যার নাম সূচনা, যে কিনা অনেকটা অ্যাটিটিউড নিয়ে ধূমপান করে। তারই সাথে আজকে শান্ত শুটিং হবে। মূলত শান্ত এখানে ভিলেনের রোল করে। প্রডিউসার তাকে দেখে বলে, তুই ভিলেনের রোলে পুরো ফাটিয়ে দিচ্ছিস। দেখা যায় নায়িকা সূচনা জুলিকে ডেকে বলে, এই ছেলেকে এখানে ভিলেনের রোল কেন দেওয়া হয়েছে? ছেলেটা তো খুবই সুন্দর, এ তো হিরো হওয়ার কথা। জুলিও বলে উঠে, ছেলেটি অনেক ডেডিকেটেড, অনেক ভালো, দেখবেন ভবিষ্যতে অনেক উপরে যাবে। কিন্তু জুলি যখন দেখে নায়িকা সূচনা ওর দিকে অন্যরকম ভাবে তাকিয়ে আছে, তা দেখে ও সহ্য করতে পারে না, কারণ তাদের মধ্যে একটু একটু ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, যেটা তারা নিজেরাও জানতো না। জুলি এখানে বলে উঠে, শান্ত একটা প্লে বয়, নষ্ট ছেলে। সূচনা এখানে আর কথা বাড়ায় না। পরক্ষণে জুলি শান্তর কাছে গিয়ে বলে, নায়িকা সূচনা তার নামে অনেক সুনাম করেছে, যা শুনে শান্ত বলে উঠে, আমি জানতাম আমার নামে সুনাম করবে। এই কথা শুনে তো জুলির মাথা গরম। সে বলে, তুই আমার না হলে কারো না, তোকে জানে মেরে দেব। এবার সূচনা এবং ফিল্ম ডিরেক্টরের সাথে কথা হয়, তারা দুজন কাজ ভাগ করে নেয়। এডিটিং এর কাজটা নায়িকা সূচনা করবে এবং ফিল্ম পোস্টিং এর কাজটা ডিরেক্টর করবে। এদিক দিয়ে শান্ত এবং শান্তর পুরো এলাকাবাসী চলে যায় মুভি দেখার সময় হঠাৎ করে শান্ত খেয়াল করে তাকে মুভিতে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, যা দেখে এলাকাবাসী তার মজা লুটে, যেটা দেখে সে অনেকটা কষ্ট পায়। জুলি তাকে এখানে বুঝাতে গেলে জুলির কথাও সে শোনে না, সে চলে যায় আত্মহত্যা করতে। শান্ত এখানে তার মনের কষ্টে কিছু বলতে পারে না। সে ভাবে তার জীবনে আর কিছুই নেই, সে যেটা চেয়েছিল সে সেটা পায়নি, যে কারণে সে আজ আত্মহত্যা করতেই চলছে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে ধরে নিয়ে চলে যায়। এবার আমরা দেখতে পাই সেই তুফানকে, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, না দেখছে পত্রিকায়, না দেখছে কোনো শহরের কোনো মানুষ। তুফান এখানে বলে ওঠে, তোর তো অনেক অ্যাক্টিং করার ইচ্ছা, কেননা তুই আমার জন্যই আমার একটা ছবি বানিয়ে দে আমার কাহিনী নিয়ে একটি মুভি। সূচনা তোর সম্পর্কে সবকিছুই আমাকে খুলে বলেছে, এবার তোর কাজ হচ্ছে আমার হয়ে কাজ করার। তুই শুধু আমার জন্য একটা মুভি বানাবি,
আমার সকল কাহিনী আমার বাবা থেকে জানে নে। বাবা বলতে শুরু করে তার সকল কাহিনী। সাল 1961 যখন তুফান এই পৃথিবীর ভূখণ্ডে জন্মগ্রহণ করে। তুফান তার জন্মের সময় তার মা মৃত্যুবরণ করে, যার ফলে সকল গ্রামবাসী হতে সবাই তাকে রাক্ষস বলে মনে করে। সে বড় হতে থাকে তার নিজের বাবার কাছে। তার বাবা ছিল ন্যায়পরায়ণ মানুষ, যে কিনা কোনো অন্যায় সহ্য করতে পারে না। দেখানো হয় তুফানের আসল বাবাকে, যে কিনা আন্দোলন করতেছিল অত্যাচারী স্বৈরাচার শাহনাজের বিরুদ্ধে। তারা এখানে শাহনাজকে চিঠি পাঠালে সে অনেক ক্ষুব্ধ হয়, এতটাই ক্ষুব্ধ হয় যে তুফানের বাবাকে ধরে মারতে থাকে। সে ওখানে তুফানকেও লাথি মারে। তার কতক্ষণ পরেই দেখা যায় তার বাবাকে ধরে সে কুপিয়ে মেরে ফেললো। তুফান এইসব দেখে সে আর মাথার রাগ কন্ট্রোল করতে পারে না, সে ডাইরেক্ট যে শাহনাজের গলাটা কেটে নেয়। এরপরে দেখানো হয় আরেকটা ডন, যার নাম বশির। বশির এখানে পুলিশের সাথে কথা বলে পুলিশের হাত থেকে ছাড়ায় এবং তার নিজের দলে নিয়ে নেয়। সে তাকে তার কুত্তার মতো রাখে। সে বলে এই ছেলে একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। দেখানো হয় বর্তমান, যেখানে তুফান বলে ওঠে বশির ভাই জানতো না আমি খেলবো ন্যাশনাল লেভেলে। দেখা যায় বর্তমানে সরকার তার উপরে অনেকটাই ক্ষুব্ধ, তাকে কিভাবে মারবে সেটা তাও তারা বুঝতে পারছে না। ফিরে যায় অতীতে, যেখানে সে আস্তে আস্তে আরো বড় বড় কুকীর্তি করতে শুরু করে। বশির ভাইকে টাকা বুঝিয়ে দেওয়ার পর ও যখন বশির ভাই থেকে আরেকটু কিছু টাকা চায়, তখন বশির ভাই টাকা দিলে তাতেও তুফানের হয় না, যার মধ্যে তুফান। এতে বশির ভাই বলে ওঠে কুত্তা আছিস কুত্তাই থাক, ভাগ হতে যাইস না। তুফান এবার মনে মনে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে বসে। তুফানকে হঠাৎ একদিন কুস্তিতে ডাকে বশির। ডাকার পরেই ওখানে কুস্তির মধ্যে তাকে কুস্তি করে কুটি কুটি মেরে ফেলে। সে নিয়ে নেয় তার প্রতিশোধ। সে চলে যায় শহরে, চলে যায় বিভিন্ন দেশের অঞ্চলে। সে ঢুকে এবার রাজনীতিতে। দেশের অপোজিশন পার্টিকে সে তার হাত করতে চায়, কিন্তু তারা তাকে পাত্তাই দেয় না। তাকে অপমান করতে গেলে সে তাদেরকে মেশিন গান দিয়ে উড়িয়ে ফেলে। এটা সেই সিন ছিল যেটা মুভির ফার্স্ট সিন ছিল। তুফান এবার চলে যায় একটা এমন পার্টির কাছে যে পার্টির কাছে কিছুই নেই। সে তৃতীয় পক্ষ থেকে চতুর্থ পক্ষ বললেও তাকে ভুল হয় না। এক কথায় যুবলীগ, যে কিনা সব পার্টির পিছনে পিছনে ঘুরে কিন্তু জীবনেও উঠতে পারে না। তুফান এখানে তাকে পুরো প্রধান সরকার বানানোর একটা অফার দেয়। সে অফারটা গ্রহণ করার পরেই যে আসল সরকার তাকে পুরোপুরি খালাস করে তাকে মেইন সরকারের জায়গায় বসানো হয়। এর মাধ্যমে তুফান পুরো দেশটাকেই কবজা করে ফেলে। দেখতে গেলে তুফানের কোনো কিছুই কেউ আটকাতে পারে না। এরই মধ্যে তুফান একটা পার্টিতে যায়। সেখানে সূচনাকে প্রথমবার সে দেখতে পায়। দেখেই সে ওখানে তাকে পছন্দ করে ফেলে, কিন্তু তার পাশে থাকা হিরো তার সাথে ডান্স করতে দেখে তুফানের এটা ভালো লাগে না, তাই তাকে সে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলে। সরকারের লোকেদের এবার একটু ভয় লাগে, কারণ সে দেশের একটা বড় নায়ক, বলতে গেলে অনেক নামি দামি অ্যাক্টর। এবার সে সূচনাকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে বিয়ের অফার দেয়। সূচনাও এখানে রাজি হয়ে যায়। সে বলে তার অনেক বড় নায়িকা হওয়ার ইচ্ছা, যা শুনে তুফানও এবার রাজি হয়ে যায়। তো আমরা এখন চলে আসছি আবার বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই এসিপি আকরামকে, যেখানে বলে তুফানকে খেয়ে দিব স্যার। এবার সরকারও বলে ওঠে ও তো আর গাজন না যে তুমি কামড় দিয়ে খেয়ে ফেল। আকরামও এবার বলে ওঠে তাকে খেতে হলে শরীরে শক্তি নয় মাথা দরকার, যেটা আমার কাছে আছে আপনাদের কাছে নয়। সে চলে যায় সূচনার কাছে। সূচনাকে সে ওয়ার্নিং দেয়, বলে কেউ কিছু না জানলেও আমি অনেক কিছুই জানি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে ঢুকছো। বলে দেখা যায় চারপাশেই তুফানের মতো হচ্ছে। সূচনাও এখানে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলতে থাকে, যেটা দেখে এসিপি আকরাম বলে এখন কিছু বুঝবে না, সময় হলে সে কি আমার কাছে আসবে, তার জন্য তোমাকে আমি একটা কার্ড দিয়ে গেলাম, তুমি এই কার্ডে অবশ্যই যোগাযোগ করো যখন তোমার সমস্যা মনে হয়। আমরা দেখি এসিপি আকরাম যাওয়ার সাথে সাথেই তুফান ওখানে উপস্থিত হয়ে যায়। সে বলে তোমার এখন শুটিং করার কোনো দরকার নেই, তুমি এখনই আমার সাথে বাসায় চলবে। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই শান্তকে। শান্ত আর তুফান একসাথে কথা বলছিল। সে বলছিল তুই তো আমার মতো দেখতে হয়ে গেছিস, কিন্তু এখনো আমার মতো অ্যাটিটিউড নিয়ে চলতে পারিস কিনা সেটা আমি আজকে পরীক্ষা করব। তুফান বলে তুই আজকে সূচনার সাথে শুবি, কিন্তু কিছু করিস না যেন, ও আমার বউ। শান্ত বলে উঠে ঠিক আছে। পরক্ষণে দেখা যায় সে চলে গেল। বাকি শান্ত ভুলে কি করে ফেললো ওটা তোমরাই দেখে নাও। এদিক দিয়ে এসিপি আকরাম তুফানের চাচাকে ধরে নিয়ে যায়। সে তাকে একটা পায়ে গুলি মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এদিক দিয়ে তুফান জানতে পেরে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। সে বলে তুমি আমার বিরুদ্ধে জবানবন্দি কেন দিতে চাইছিলে, এই কথা বলেই সে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সূচনায় তাকে এখানে বুঝাতে চায়। সে বলে উনি তোমার বাবার মতো, তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত বড় করছে, তুমি তাকে মারতে পারো না এইভাবে। যেটা শুনে সূচনাকে সে গুলি ঠেকানো শুরু করে দেয়। বলে তুই বেশি কথা বললে তোকে মেরে ফেলবো। এই কথা বলার পরই সে তার চাচাকে নিজেই মেরে ফেলে। পরে তিনি দেখতে পাই সরকার তার সবকিছুই দখলদারিতে নিয়ে নিচ্ছে, তাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। দেখা যায় যে সরকার সে নিজে গঠন করছে সেই সরকার তার বিরুদ্ধে গিয়ে তাকেই মারতে চেষ্টা করছে, যে কারণে সে ভয় পেয়ে এবার পালানোর সিদ্ধান্ত নেয়। শান্ত তো ওর মতো দেখতেই,
শান্তকে সরকারের হাতে তুলে দিয়ে নিজে বেঁচে ফিরে চলে যাবে। সে এই প্ল্যান সূচনার সাথে শেয়ার করে। সূচনা বলে এখানে এই সহজ সরল ছেলেটাকে ফাঁসানোটা ঠিক হবে না। সে বলে সূচনাকে, তুমি আপাতত অ্যাক্টিং করতে থাকো, সময় হলে আমি আবার ফিরবো। যা শুনে সূচনারও আর বুঝতে বাকি নেই যে সেও এখন ফাঁসতে যাচ্ছে। যে কারণে সূচনা এবার বলে, তুমি যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই, আমি তোমার সাথেই আছি। তারা প্ল্যান করে তুফানকে এক গাড়িতে বসায় এবং শান্তকে আরেক গাড়িতে বসায়, যার মাধ্যমে দুই গাড়ি আলাদা হবে। গাড়ির রং একই কালার হওয়াতে কেউ বুঝতেও পারবে না। দেখি শান্তকে উল্টাপাল্টা বুঝিয়ে তাকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়। সে কিছুই জানে না। দেখা যায় দুই গাড়ি দুই দিক দিয়ে চলে যায়। এর মধ্যেই সূচনা ফোন দেয় এসিপি আকরামকে, বলে দেয় সবকিছু, যে কোন বাসে আছে, বলতে গেলে কোন কারে আছে। আই এম সো সরি। এসিপি আকরাম এখানে রেডি হয়ে থাকে। সরকার হতে সবাই আতঙ্কের মধ্যে থাকে। হঠাৎই তুফানের গাড়িটাকে উড়িয়ে দেয় এসিপি আকরাম, মেরে ফেলে তুফানকে। সবাই খুশি, পত্রিকায় পুরোপুরি হাহাকার, সবাই আনন্দে মেতে ওঠে। এবার সূচনা আসল কথা বলে। সে এখানে তুফানকে ধোঁকা দেওয়ার একটাই কারণ, সে জানতে পেরে গিয়েছিল যে তুফানের মধ্যে কোনো ভালো মানসিকতা নেই। যে তুফান তার নিজের চাচার মতো বাবাকে মেরে ফেলে, সে আমাকে আর কতটুকুই বা ভালো রাখতে পারে, সে আমাকেও কোনো একটা দিন মেরে ফেলবে। এবার দেখানো হয় শান্তকে, যে কিনা জুলির সাথে অনেকটা ভালো টাইম স্পেন্ড করছে। তো এখানে আরেকটা আমি কথা বলে রাখি, ছবির সাথে কিন্তু এই লাস্টের যে এক দুই লাইন আছে এই জায়গায় কিন্তু মিলবে না। তার কারণ আমি এখানে শর্টকাটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাট ওখানে কিন্তু অনেকটা একটু গোলমাল করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তোমরা ওখানে বুঝতে গেলে অনেক সময় হিমশিম খেবা, যেটা কিনা আমি এখানে আরামসে বুঝিয়ে দিই। ফুল মুভি দেখতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ভাই, টেলিগ্রাম থেকে দেখতে পারো। অ্যাবাউট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, আরামসে যাই দেখতে পারো, কোনো প্যারা নেই। কি ভাবছো তুফান শেষ, মুভি শেষ, তুফান এখনো বেঁচে আছে? তো এখন দেখানো হয় সূচনা এবং শান্তর পারফরমেন্স, তারপরেই দেখানো হয় আসল কাহিনী। আমরা দেখতে পাই এসপি আকরাম সকলকে মারতে মারতে একটা হাসপাতালের রুমের দিকে যাচ্ছে। সে যেতে যেতেই হঠাৎ একজনকে হাত বাড়িয়ে দেয়। হাত বাড়াতেই হাত ধরে তুফান, তার সাথে থাকে একটা টাইগার, যে তার পাশেই লেখা থাকে তুফান 2। তো এখানে ডিরেক্টর নিজেই বলেছে এই ছবিটা শুধু একটা ট্রেলারের মতো, ঠিক আছে? এখনো কিন্তু মেন কাহিনী রিভিলই হয় নাই। যেরকম তোমরা যদি খেয়াল করো, শান্ত কিন্তু স্বপ্নে দেখছে তুফান কি করছিল, তার মানে তারা ঝুড়োয়া ভাইও হইতে পারে। এমন কিছু অনেক কিছু বাইরে হয়ে আসবো, ঠিক আছে? ভাইয়ের অনেক কিছু জিনিস টান খায় যখন জুড়োয়া হয় আর কি। এরপর সরকার হতে ভালোবাসার মানুষ হতে যারা যারা ওকে ধোকা দিছে, এর কিন্তু বিরুদ্ধে ও কিন্তু একটা লড়াই লড়বই। তো এইসব নিয়ে আর কি মিলে দেখতে গেলে আরো অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। পার্সোনালি আমি তোমাদেরকে বলতে চাই, মুভিটা একবার যাই দেখো। তো একটা নতুন চ্যানেল হিসেবে একটা সাবস্ক্রাইব তো চাই ভাই। তোমরা সবাই একটা একটা করে সাবস্ক্রাইব দিলে আমার 1K পূরণ হয়ে যায় ভাই, একটু সাহায্য করো।